নমস্কার, আমি মানস আটটার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। সামনেই বিধানসভা নির্বাচন, কিন্তু প্রশ্ন একটাই, ভোটের আগে কেন এত ভিড় টিকিটের লাইনে? একদিকে পুরনো মুখ যারা বলছেন দল মানেই আমি, অন্যদিকে নতুন মুখ যারা বলছেন এবার বদল চাই। দলের সদর দফতরগুলো এখন যেন আবেদন কেন্দ্র। ফোন, তদবির, গোষ্ঠীদ্বন্দ্ব সব মিলিয়ে ভোটের রাজনীতি আজ এক উত্তপ্ত অধ্যায়। 126টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণার আগেই মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। পাশাপাশি সাধারণ মানুষও ধীরে ধীরে ঠিক করে নিচ্ছেন কে হবেন তাদের পরবর্তী বিধায়ক। আর এই সরকার গঠনের যে প্রক্রিয়াটা শুরু হবে, কে সরকারে আসবে সেটা জানতে বা কারা সরকার গঠন করবে সেটা নিয়ে চলছে চর্চা। সরকার গঠনের এই চর্চার মধ্যেই স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সরকার। একজন মানিক সরকার, যিনি যিনি আমাদের বরিষ্ঠ সাংবাদিক, মৃণাল সরকার যিনি বরিষ্ঠ সাংবাদিক। একজন রয়েছেন শুভ্রজ্যোতি সরকার, আইনজীবী। আর শিলচরে আরেক সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। তো আমরা এখন শুরুতে চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে, যেখানে আমি যাব মৃণাল সরকার বরিষ্ঠ সাংবাদিক সঙ্গে। কাছাড়ে আমরা দেখছি বেশ একটা, বিশেষ করে আজকে আমাদের প্রতিনিধি আমরা দেখতে পাবো একটু পরেই, বিক্রম সরকার বরখোলা কেন্দ্রের একটা চিত্র তুলে ধরছেন। তো আপনার কি মনে হয় যে এই যে টিকিটের জন্য লাইন পড়ছে এক একটা দলের সদর দপ্তরে, কেন এই পরিস্থিতি? দেখুন, এটা তো স্বাভাবিক বিষয়। এটা আশ্চর্য হওয়ার এমন কিছুই নেই, যেখানে সবাই চায় রাজনীতিতে আসতে, সবাই চায় নিজের পরিচিতি গড়ে তুলতে। তো বিধায়ক হওয়ার স্বপ্ন সবারই আছে। তো যেহেতু শাসক দল বললে ভুল হবে, শাসক দলও আছে, বিরোধী দল কংগ্রেস, সব দলেরই এখন একটাই মানে নেতা হওয়ার একটা স্বপ্ন। আর নেতা হওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বিধায়ক হয়ে বিধানসভায় গিয়ে নিজেদের সমষ্টির কথা বলবেন। সবাই একটাই কথা বলছেন যে আমি আমার সমষ্টির কথা তুলে ধরবো, আপনার মানে বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত মানুষের কথা আমি তুলে ধরবো। অমুক পারবেন না, তমুক পারবেন না। কিন্তু ওই দেখা যায় কি, পরবর্তীতে লঙ্কায় যে যায় সেই রাবণ হয়ে যায়। তো এখন পর্যন্ত যে অমুক গেছেন এটাই বেস্ট তা হয় না। ভবিষ্যতে আরও ভালো ভালো নেতা আসবে। ধন্যবাদ আপনাকে মৃণাল বাবু। আমি চলে যাব শুভ্রজ্যোতি সরকারের কাছে। আপনারা দুজনেই বরাকের বাসিন্দা। তো বরাকের যে ভোটের যে চিত্রটা উঠে আসছে, প্রচুর প্রার্থিত্বের দাবিদার, সবাই চাইছে নেতা হতে, সবাই চাইছে বিধায়ক হতে। এই যে পরিস্থিতিটা, এটা কেন এরকম হচ্ছে? দেখুন, এটা তো একটা রাজনৈতিক অ্যাক্টিভিটিসের একটা পার্ট। একটা জিনিস হচ্ছে গিয়ে, আমি ভাবি আমাদের বরাক উপত্যকার রাজনীতিটা যে ধারায় চলে আসছে বা এখনও হচ্ছে, সেটা খুব সুস্থ গণতন্ত্র। এবং আমরা আমাদের পার্শ্ববর্তী কিছু রাজ্যেও দেখেছি কিভাবে, মানে কখনো কখনো আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক হিংসা হয়। সেগুলো কিন্তু আমাদের বরাক উপত্যকায় কখনোই ছিল না, এবং সব সময় শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল। আরেকটা জিনিস যেটা বলবো, যে কেন আজ এত টিকিট প্রত্যাশী ভিড়। আমরা তো বরাক উপত্যকায় যারা প্রার্থিত্বের দাবিদারে আছেন এদের তো আমরা দেখছি, কিন্তু আমরা একটা জিনিস যেটা আমি ব্যক্তিগতভাবে কদিন আগে নোটিশ করেছি কি, দেখুন আমাদের আসামে একজন আইপিএস ছিলেন, আনন্দ মিশ্রা। উনি আইপিএস ছিলেন, এসপি ছিলেন। তার পরবর্তীতে উনি ইস্তফা দিয়েছিলেন ওনার চাকরি জীবন থেকে, এত লোভনীয় একটা পোস্ট থেকে। উনি বলেছিলেন যে আমি পাবলিক লাইফে যেতে চাই, কারণ আমি আইপিএস হয়েও হয়তো এতটুকু সার্ভিস করতে পারছি না যতটুকু আমি পলিটিক্সে থেকে করতে পারবো। তার থেকে এটাই বোঝা যায় যে একজন যদি বিধায়ক হিসাবে নির্বাচিত হতে পারেন, ওনার স্কোপ অফ ওয়ার্ক কত বৃহৎ থাকে। তো সেটা একটা জিনিস। সেকেন্ডলি আমি আরেকটা জিনিস দেখবো কি, রিসেন্টলি বিহার ইলেকশনে যখন আমরা দেখলাম যে মৈথিলি ঠাকুরের মতো ইয়ং ক্যান্ডিডেটস যারা, দেখুন মৈথিলি ঠাকুরের মতো প্রার্থী রাজনীতি আসার কোনো দরকার সাধারণত নেই, কারণ উনার পপুলারিটি অ্যাক্রস ইন্ডিয়া। উনার যতগুলো উনি শো করেন তাতে আমরা দেখেছি কি বৃহৎ সংখ্যক মানুষ হয়, এবং উনি একটা উনার জগতে একটা ভালো এস্টাবলিশড পারসন উনি। তারপরও উনি বিহারের মতো রাজ্যে ঘুরে এসে উনি আলীনগর বলে যে সমষ্টি থেকে নির্বাচিত হয়েছেন, এবং বিহার বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য উনিও একই রাস্তা কেন বেছে নিয়েছিলেন সেটাও আমরা
আমাদের ভাবা উচিত। কারণ উনি দেখেছেন যে উনি হয়তো সঙ্গীত জগতে ভালো করছেন, মানুষকে সঙ্গীতের মাধ্যমে উনি আমোদন দিচ্ছেন, কিন্তু যদি উনি পাবলিক লাইফে আসেন, উনি দেখেছেন যে পাবলিক বিধায়ক হয়ে উনি পাবলিক না, লাইফে আরো কাজ করতে এরকম পারবেন। তো অনেক শিল্পী পাবলিক লাইফে এসেছেন। হ্যাঁ, এবার ধরুন আপনি মৈথিলি ঠাকুরের কথা বলছেন। মৈথিলি ঠাকুর বিহার বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক। তো আমার কথাটা হলো যে হয়তো দলও চাইছিল যে তার সেই পপুলারিটিটাকে মানে কাজে লাগিয়ে হ্যাঁ বিধায়কের সংখ্যাটা বাড়াতে। আপনার কি মনে হয় সেটা নিয়ে? না, আমি ব্যক্তিগতভাবে যে সেটা কখনই না। কারণ যদি যেটা আমরা মার্জিন দেখেছি বা সেখানে যে ইলেকট্রাল প্যাটার্ন, মৈথিলি ঠাকুর যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাও করতেন, সেখান থেকে হয়তো যে দলের উনি হয়ে আছেন ভারতীয় জনতা পার্টি, সেখানে ওই দলের প্রার্থী জয়ী হতেন। এছাড়াও আমরা দেখেছি যে বহুত ভালো ভালো স্টার যারা আছেন ওনারা এখন পলিটিক্যাল ফিল্ডে, সাউথে আমরা দেখেছি বিজয়, উনি নিজের দল গঠন করেছেন। তারপর মনোজ তিওয়ারি দিল্লির থেকে, নর্থ ইস্ট দিল্লির থেকে যিনি সাংসদ, ওনারা যদি রাজনৈতিক প্রেক্ষাপটে নাও আসতেন, ওনাদের জীবনে ওনারা ভালোভাবে ওনারা ওয়েল এস্টাবলিশড এবং সাকসেসফুল। খালি শুধু ভারতীয় জনতা পার্টির দিকেও নয়, আমরা অন্যান্য দলও যদি দেখি, যেরকম সমাজবাদী পার্টি তো আমরা দেখেছি বিভিন্ন সাংসদ, স্টার সাংসদরা, তৃণমূল কংগ্রেস একটা বিরাট উদাহরণ আমাদের বঙ্গের রাজনীতিতে, সেখানে ভালো ভালো কিছুদিন আপনি অন্ধ্রপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার পবন কল্যাণ, এক্স্যাক্টলি উনি পপুলার একদম, উনি পপুলার স্টার। ওনার নিজের দল বানানোর পর উনি প্রথম নির্বাচনে উনি ভালো লিড নেওয়ার পর উনি সরাসরি উপমুখ্যমন্ত্রী হয়ে গেছেন। আমি আসবো আপনার কাছে। আমি পিসিআর কে অনুরোধ করব আমাদের প্রতিনিধি বিক্রমের একটা টিএল আছে বরখলা বিধানসভা কেন্দ্র নিয়ে, সেটা চালাতে। পার্টি থেকে এক একটা সমষ্টির জন্য কমসে কম 7 থেকে 8 জন নিজের প্রত্যাশীরা মনোনয়ন জমা দিয়েছেন, আশায় আছেন কি কখন তাদের নাম ঘোষণা করা হবে। আর আজ আসামের 126টি বিধানসভা কেন্দ্র বা কনস্টিটিউয়েন্সি যাকে বলা হয়, তার মধ্যে আজ আমরা কাছাড়ের একটি সমষ্টি 117 নম্বর বরখলা সমষ্টিতে রয়েছি। ডিলিমিটেশনের পর অনেকটি জায়গা আমরা জানি সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছে। আর আমরা আজকে এই রাস্তা দিয়ে গিয়ে ঢুকবো রতনপুর চা বাগান বলে একটি অঞ্চল। 30টি জিপি রয়েছে এখানে। আর এই 30টি জিপির মধ্যে আমরা একটি জিপিতে রয়েছি, যে রতনপুর চায় বাগান এলাকা। এই বরখলা সমষ্টির থেকে এইবার 26-এর বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস এবং বিজেপি দুজনেই মুখোমুখি আছে। গত নির্বাচনে আমরা দেখেছি কংগ্রেস বিজেপিকে প্রায় 7,000 ভোটে পরাস্ত করে এখানে মিসবাউল ইসলাম জিতেছিলেন। এইবার কার পালা বাড়ি সেটা দেখা বাকি। এখানে মোট কতজন মানুষ বসবাস করেন? এখানে ভোটাররা রয়েছেন মানে 2টা পোলিং স্টেশনে অন্তত 1800-2000 ভোটার আছে। আলগাপুর কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনের পর আমরা এখন বরখলা কনস্টিটিউয়েন্সির মধ্যে। বিগত কংগ্রেস গভর্নমেন্টে তো কোনো ডেভেলপমেন্ট হয় নাই। আসামের চিফ মিনিস্টার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় চিফ মিনিস্টার হওয়ার পর থেকে কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। কংগ্রেসের কথা তো এখানে কেউ ভাববেই না, কংগ্রেস এখানে নাই। আমরা মনে ভাবছি নতুন চেহারা, যেমন আমাদের হিমন্ত বিশ্ব শর্মাজি বলেছেন, যুবা চেহারা, নতুন চেহারা, স্থানীয় মানুষ। ওই হিসাবে দেখা যায় আশিস হাওলদার, ওনার বাড়ি কি এখানে? দুর্গাকুনা, তাই বাগানের ছেলে। আচ্ছা। আর উনির দক্ষতাও আছে। দেখুন, মেইন হলো এখানে এমন একটা সমস্যা আছে, জ্বলন্ত সমস্যা। যেমন ওই যে মেইন রোড তো আছেই আমাদের, এটা তো ঠিক আছে, কিন্তু এই যে গল্লির রাস্তাগুলা এরকম অসুবিধা হয় বর্ষার সময়, মানুষ পায়ে হাঁটে আসার মতো নাই। বিজেপির টিকিট যাকে দিবে আমি তাকে বলবো, আপনারা আশাবাদী যে বিজেপি যাকে দেবে সেই কাজ করবে? সেই কাজ করবে। এই দিয়ে আমাদের এরিয়া তো একটু হতো বিজেপি। নতুন ফেস চাই না পুরনো ফেস রিপিট চাই? নতুন ভেসেই যাই। আশা করেন যে ডেভেলপমেন্ট হবে? হ্যাঁ, আশা তো আছে। এটা তো বিজেপি আসবে। কি নতুন চেহারা বিজেপিতে লাগে না পুরনো চেহারা? নতুন। আর আমরা এখন রয়েছি চেঙ্কুরি বাগান, নাচঘর, ওয়ার্ড নাম্বার 1 যে এলাকা, আগে আমরা আলগাপুর সমষ্টির ছিলাম। হাইলাকান্দির আন্ডারে।
বর্তমান বরখোলা সমষ্টি। সরকার সেই সময়তে লাগে, কংগ্রেস সরকার আমরা আনতে লাগে। যত এখানে যত কিছু করছে এটা সব কংগ্রেস সরকারে করছে। কাকে দেখতে চান? কংগ্রেসের তো অনেক লম্বা ফেরিস্ত আছে। একজন ডক্টর দুদিন আগে উনি কংগ্রেস জয়েন করে, উনি খেলতে চান। আর এখানে আপনারা কাকে চান? মানে আমরা মানে দুজনেরই চাই, আশা করি দুজনে খুব ভালো কাজ করব আর দেখব। কাকে টিকিট দিলে বেটার? সঞ্জীব রায় আর দুজন আমি এখন মানে কংগ্রেস হতে লাগে, দুজন থাকি যে কোনো একজনে মানে হইলে ভালো আমার খুব। মানে কংগ্রেসের কংগ্রেসের মধ্যে বরখলায় আমরা দেখলাম যে কংগ্রেস এবং বিজেপি দুই প্রার্থীর দুটি দলের মধ্যেই সমর্থকরা রয়েছেন। কেউ চাইছেন কংগ্রেস আসুক, কেউ চাইছেন বিজেপি আসুক। এবার আমরা চলে যাব আমাদের প্রতিনিধি বিক্রমের কাছে। বিক্রম রয়েছে শিলচরে, আমরা বিক্রমের কাছে যাব। বিক্রম, তুমি কি বলবে? ওখানে তোমার প্রতিবেদনটা আমরা দেখেছি। কংগ্রেস বরখলা নিয়ে তুমি যে প্রতিবেদনটা দিলে, সেখানে কংগ্রেস এবং বিজেপি দুই দলেরই সমর্থকরা নিজেদের প্রার্থীদের জন্য তারা নিজেদের মনের কথা খুলে বলেছেন। এবার তুমি যেখানে রয়েছো সেখানের পরিস্থিতিটা কি? সেখানে দুই দলের সমর্থকদের মধ্যে কারা কি চাইছে একটু বলবে কি? সেটাই মানুষরা, দেখো আমরা আজ শুরু করেছি, শুধু প্রথমে বরখলা সমষ্টিতে আমরা গেছি। এটা জাস্ট শুরুয়াত, এটা একটা আভাস। এটা পুরো পিকচারকে ক্লিয়ার করে আমরা পুরো 126টি সিটের মধ্যে আজকে আমরা 117 নম্বর যে বিধানসভা সিট বরখলা, এটার একটা ছবি তুলে ধরেছি। আমার বাঁ পাশে কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছেন, ইয়াং যারা ব্রিগেড, ইয়াং জেনারেশন, ওদের থট প্রসেস আজ আমরা জানবো। আর আমার রাইট সাইডে রাইট উইংয়ের ছেলেরা রয়েছেন, এখানে ওদের সাথে আমরা কথা বলবো। প্রথমে আমরা কেন কি এখন বিজেপি সমর্থকরা বেশি দেখা যাচ্ছে, কেন কি বিজেপি এখন সরকারে রয়েছে, তো আমি ওদের কাছে যাব। আচ্ছা, তোমাদের থেকে প্রথমে জানতে চাইবো, তোমরা অনেক বছর থেকে এখন পার্টি করছো, নেতৃত্বকে কাছ থেকে দেখছো, কিন্তু প্রশ্ন হলো যখন অলরেডি এক্সিস্টিং নেতৃত্ব রয়েছে বিজেপিতে, কংগ্রেসের সাথে ভাবলাম যে ফাইট নেই, বিজেপির কি বিজেপির সাথে ফাইট? কেন কি একটা জায়গায় অলরেডি স্ট্যান্ডিং এমএলএ আছেন, আবার ওখান থেকে আবার বিভিন্ন পার্টির ক্যান্ডিডেটরা মানে প্রত্যাশীরা দাবি করছেন। দেখেন, একটা কথা বলার মতো যে এই জিনিসটা বিজেপির আজকের দিনের মধ্যে প্রবলেম অফ প্লেন্টি, এই জিনিসটা অনেকটা ভালো জিনিস। কেন কি এক সময় ছিল যেখানে বিজেপির কাছে ক্যান্ডিডেট ছিল না, আজকের থেকে হয় না 50-60 বছর আগে, কিন্তু আজকের দিনের মধ্যে এত ক্যান্ডিডেট থাকা একটা পার্টির জন্য দেখা যায় পার্টির নিজের অর্গানাইজেশনটা অত স্ট্রং হয়ে গেছে আজকের দিনে। আর এমএলএ থাকলে যদি প্রত্যাশী থেকেও থাকে, কোনো খারাপ কিছু না। আমরা সবাই হিউম্যান বিইংয়ের থাকে এটা, মানে যে আমরা সবাই উন্নতি করতে চাই, এটা কোনো খারাপ কিছু না। এবং এটা ভালো জিনিস দেখা যায় যে পার্টির মধ্যে সবার লিডারশিপ আসার ইচ্ছা আছে, আর পার্টির কাছে এত মানুষ আছে লিডারশিপে আসতে পারবে। এবং এছাড়া পার্টির মধ্যে আমি যেটা মানি, ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যেটা অর্গানাইজেশন অনেক স্ট্রং। এই পার্টির মধ্যে যে কোনো কেউ টিকিট পেয়ে, আজকে প্রত্যাশী একজন থাকতে পারে, কিন্তু টিকিট যে কোনো কেউ পাবে। পার্টির সব কার্যকর্তারা মিলে ওই পার্টি ক্যান্ডিডেটকে জেতানোর আমরা কাজ করবো। তোমার থেকে জানতে চাইবো, যেমন করে শ্রীময় বললো যে অনেক লিডারশিপ আছে, নিজেকে লিডার প্রুভ করা আর মানুষের মানে অ্যাপ্রিসিয়েশন পাওয়া বা মানুষ তাকে লিডার মানা, এটাতেও তফাৎ রয়েছে। সবাই নিজে, আমি বলে দিলাম আজ আমি টিকিট চাই, আমি এমএলএ হব, গ্রহণযোগ্যতা তো দরকার, ঠিক না? ইটস অবভিয়াস, এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আমরা জনস্বার্থে আমাদের কি অ্যাকসেপ্টেবিলিটি আছে সোসাইটির মধ্যে। সো আজকের ডেটে ভারতীয় জনতা পার্টি যারাই এই দাবি বা প্রত্যাশী আছেন, ওরা আজকের না, ওরা বহু বছর আগের সৈনিক। ওরা ভারতীয় জনতা পার্টি ওই সময় ছিলেন যখন আমরা অপোজিশনে ছিলাম, আমরা লড়াই করে আমরা এসেছি। আজকের ডেটে আমরা যাদেরকে দেখছি, ইউথ ফিগার বলুন বা আমাদের যে সিনিয়র ফিগার আছে, ওরা বহুত কষ্ট করেছে এই পার্টিকে এই গড়ার জন্য। আমাদের গোবিন্দ প্রকাশজি, যিনি এটার বহুত বড় একটা এক্সাম্পল, নর্থ ইস্টের মধ্যে যিনি যেরকমভাবে উনি পার্টিকে এনেছেন, তখন বিজেপির অস্তিত্ব ছিল না। এই বিজেপি পার্টিকে আজকে নর্থ ইস্টের প্রথম শিলচর থেকে শুরু করে আজকে আমরা পুরো নর্থ ইস্টের মধ্যে আমাদের পার্টি একটা অর্গানাইজেশন খুব স্ট্রংলি আছি। আসামের মধ্যে যেরকম নেতৃত্ব আমরা দিচ্ছি, এটা আজকে আমরা জাস্ট ফর দ্য অর্গানাইজেশন। অ্যান্ড বিজেপি মানেই হলো পার্টি উইথ দ্য অর্গানাইজেশন অ্যান্ড পার্টি উইথ দ্য পিপল। আমরা বিশ্বাসই করি যে সময় আমরা মানুষের সঙ্গে মিলিয়ে গিয়ে আমরা কাজ হয় না, আমাদের মানুষ মিলে আমরা একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করি। আসছি তোমার কাছে আসছি, আমি কংগ্রেসের দুজন থেকে স্টেটমেন্ট নেই। অর্ক, তুমি বলো, আমরা দেখছি যেমন শিলচর থেকে 3 জন অলরেডি শিলচর সিটের জন্যই কিন্তু আবেদন করেছেন। অলরেডি এখানে একজন কন্টেন্ডার আছে যিনি হয়তোবা স্ট্যান্ডিং যে এমএলএ রয়েছেন বা যারাই হবে ফাইট দিতে পারবে মনে হচ্ছে, মানুষ যা বিশ্বাস করে। কি বলবে এটা নিয়ে? এতগুলো কেন কন্টেস্ট? যেহেতু বিজেপি জিতবে এটা ক্লিয়ার, শিলচর সিট।
লাগছে তো? না আমার লাগছে না। চেঞ্জ হবে? চেঞ্জ, নতুন ফেস আসবে। আমার আগের যে এমএলএ ছিলেন ওনারও অনেক ত্রুটি আছে, যেটা শিলচরের জনগণ দেখেছে। এটা নতুন করে কিছু বলার নেই। শিলচর নতুনত্ব কিছু চাচ্ছে, নতুন ফেস চাচ্ছে। আমি যতটুকু মানি, যাতে যাকেই টিকিট দেওয়া হোক, যে কোনো পার্টির থেকেই দেওয়া হোক, যারা সংগঠন জানেন, সংগঠন বেস লেভেল জানেন, ওদেরকেই যাতে টিকিট দেওয়া হয়, ওরাই যাতে অ্যাটলিস্ট এমএলএ ক্যান্ডিডেট হয়। যারা লিডারশিপে কংগ্রেসের এখন রয়েছেন ম্যাক্সিমাম টাইম অ্যাবসেন্ট থাকেন, অনেক জিনিস ক্যান্সেল হয়ে গেছে, তা ওরা লিডারশিপ দেবেন কি করে? আমার মতে দেখুন 4টা নমিনেশন পড়েছে, 4টা নমিনেশনের মধ্যে আমি মনে করি দুজনে হেভিওয়েট ক্যান্ডিডেট আছে। আমি ডাইরেক্টলি নাম নেওয়া বলার দরকার নেই। একজন আমাদের পূর্ব প্রেসিডেন্ট ছিলেন, উনি সংগঠন ভালো করে জানেন, প্লাস আরেকজন হলো পুরো কমিশনার প্লাস সুস্মিতা দেবের আমলে উনি খুব ফেস ছিলেন, যার নাম হলো সজল বণিক। আমার মনে করি ওরা দুজনই বেস্ট, যারা সংগঠন জানেন। বিক্রম, আমার একটা মানুষের প্রশ্ন কাছে আছে। acceptance আছে। সজল বণিক দুবার পার্টি চেঞ্জ করে নিয়েছেন, কংগ্রেস থেকে একবার টিএমসি গেছেন, আবার কংগ্রেসে এসে গেছেন। বিক্রম, মানে আমার ওখানে একটা বুঝতে পারছেন প্রশ্ন যে বেসটা রয়েছে। নেই ওনার, দেখুন টিএমসির অ্যাকসেপ্টেন্স নেই। বেসটা নেই, বিক্রম, ঠিকই আমার আছে। একটা হয়তো প্রশ্ন উনি আছে একটা এখানে। মনোভাব, একটা ক্লোজনেস, মানে আক্ষেপ নিয়ে সুস্মিতা দেবের সাথে হয়তো সম্পর্ক ছিলেন দেখে হয়তো গেছেন, যাওয়ার পরে উনি দেখেছেন। হ্যাঁ মানুষদা বলো। বলছি যে আপাতত যা সিনারিও, সেই সিনারিওতে বিজেপির সামনে কি কংগ্রেস দাঁড়াতে পারবে বলে মনে করে কংগ্রেস সমর্থকরা? আচ্ছা, মানুষদা জিজ্ঞেস করছে বা মানুষ জানতে চায়, এখন বিজেপির যা সিনারিও, কাছাড়ে বলুন বা আসামে বলুন, কংগ্রেস কি দাঁড়াতে পারবে আদৌ বিজেপির সামনে? আমি দৃঢ় বিশ্বাস আমরা গৌরব গগৈর নেতৃত্বে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো, গুড মার্জিনে জিতবো আমরা। আর যতটুকু সম্ভবত আপার আসামে আপনারা সার্ভে করেছেন, আপার আসামে আর আমার সার্ভে খুব ভালো। আমরা মনে করছি যে রকিবুলের ছেলে হেরে গেছে, হারতেই পারে, উনি স্ট্যান্ডিং এমপি। স্ট্যান্ডিং এমপি হারতেই পারে, এটাও বলতে লাগবে 10 লক্ষ ভোটে জিতেছিল। বিজেপির গড় ওই জায়গার মধ্যে অ্যারাউন্ড 1 লাখের অ্যাভাব গৌরব গগৈ জিতেছে, যেখানে হিন্দু মেজরিটি, যেখানে কোনো মুসলিম মেজরিটি নেই। তার মানে এটা মানতে পারছেন যে গৌরব গগৈর অ্যাকসেপ্টেন্স আছে। কাছাড়ে কি বলবেন, শিলচরের সিটটা কি বলবেন, বিজেপি পারবে কি, কংগ্রেস পারবে কি? দেখুন, যে জায়গাতে কংগ্রেস এত বছর ছিল ক্ষমতায়, সেই জায়গাতে আজকে যদি কংগ্রেস 10 বছর নেই, সেটা আমরা একটা ওয়ার্মার পিরিয়ডও বলতে পারি। কারণ যে দল এই ভারতবর্ষে নেতৃত্ব দিয়ে গেছে 70 বছর, যার ভারতের স্বাধীনতাতে এত বড় হাত ছিল কংগ্রেসে, যারা এত বড় বড় নেতৃত্ব দিয়ে গেছে, তো আজকে বিজেপি যারা করছে, আমরা ভালো করেই সেটা জানি যে আজকে বিজেপি যারা বড় বড় ফিগার রয়েছেন, তারা আগে কংগ্রেস থেকে তারা সংগঠন, কংগ্রেস থেকে এসছেন, কি বলবেন আপনারা? সবচেয়ে প্রথম তো বলতে চাই, আমাদের এখানে কংগ্রেস যে কোয়েশ্চেনটা উনি করলেন, এটা না বেস তো কংগ্রেস, বড় লিডাররা তো কংগ্রেসেরই, উঠে এসছে কংগ্রেস থেকে। ফ্যাক্ট, কংগ্রেস থেকে আসলেই যে এখানে বিজেপির সংগঠন কি এত ভালো যে ওরা বিজেপিকে অ্যাকসেপ্ট করেছেন, ওদের সংগঠনের মধ্যে প্রবলেম আর বিজেপির যে সংগঠন একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা টপ লেভেল পর্যন্ত জানি, আমাদের মধ্যে লিডার কেউ নেই। উনি বলছেন এখানের এমএলএরও এখানের কিছু খামতি রয়েছে, কাজ হয় না, ডেভেলপমেন্ট। কংগ্রেসের টাইমে অনেক কাজ হয়েছে, কাজ আমরা দেখেছি কি হয়েছে, রাস্তা ভাঙ্গা ছিল, অনেক ইনফ্রাস্ট্রাকচার ল্যাক করছিল। আর 10 বছরে আমাদের সরকার যেটা করেছে, আর স্পেশালি দ্য লাস্ট 5 ইয়ার্স, আসাম বা শিলচর যতবার মুখ্যমন্ত্রীকে আমরা বোরাকে পেয়েছি, এটা বলে দিতে পারি যে আগের জমানায় মুখ্যমন্ত্রী 10 বছর টেনিওরে 15 বছর টেনিওরে কোনো আসেনি, যেটা কি লাস্ট 5 বিক্রম, বছর আমি 50 তোমাকে বছর। একটু সময় দাঁড় করাবো। বিক্রম, আমি একটু সময় দাঁড় করাচ্ছি তোমাকে। আমি স্টুডিওতে আমাদের গেস্টদেরকে একটু জিজ্ঞেস করব। মহাসড়ক ওপেনিং হচ্ছে, ডিস্ট্রিক্ট লাইব্রেরি ওপেনিং হবে, মিনি সেক্রেটারি ওপেনিং হবে, আরো হয়তো নতুন অনেক প্রকল্প, নতুন নতুন ললিপপ দেওয়া হবে, জাস্ট ফর ললিপপ দেওয়া হবে 2026-এর ইলেকশন। আর বিক্রম, একটু সময় দাঁড়াও, আমি স্টুডিওর আমাদের গেস্টদের দুটো প্রশ্ন করে আবার তোমার কাছে যাচ্ছি। মৃণাল বাবু, আমাকে একটা কথা বলুন, যে যোগ্যতার মাপকাঠি কি, মানে টিকিট পাওয়ার মাপকাঠিটা কি? যোগ্যতা না ঘনিষ্ঠতা না অন্য কিছু? আমি যতটুকু জানি যে বিজেপির কথাই বলছি, বিজেপির টিকিটটা হয় ঘনিষ্ঠতার সম্পর্কে নিরিখে, কখনো বিজেপি টিকিট দেয় না। বিজেপির 3 ধরনের ভেরিফিকেশন হয়, সার্ভে হয়, দিল্লি থেকে টিম আসে, ওরা সার্ভে করে ওরা একটা প্যানেল বানিয়ে যায়, তারপর সেন্ট্রাল ডাইরেক্ট বিজেপি সেন্ট্রাল টিম থেকে একটা টিম পাঠায়, সেখানেও একটা সার্ভে হয়, দলীয়ভাবে সার্ভে হয়, মণ্ডল থেকেও নাম যায়, জেলা থেকেও নাম যায়, সব মিলিয়ে একটা প্রসেস, লম্বা একটা প্রসেসের মধ্য দিয়ে প্রার্থিত্বের
ঠিক করা হয়, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় জনসমর্থনকে। যে একটা মানুষ আজকে এসছে, যে মানুষটা এসছে, এই মানুষটার জনভিত্তি কি, ওর ব্যাকগ্রাউন্ডটা কি। যদি ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং থাকে তাহলে সে নতুন হোক পুরনো হোক বিজেপি টিকিট দিয়ে দেয়, সেটা মানে অস্বীকার করার উপায় নেই, এভাবেই হচ্ছে। তো বরাকের একটা জিনিস হচ্ছে, বরাকে আগে 15টা সিট ছিল, ডিলিমিটেশনে 2টা কমেছে, কিন্তু টোটাল আসামে 126টা সিটই রয়ে গেছে। আমাদের ব্যক্তিগতভাবে একটাই দুঃখ, মানে সাধারণ মানুষ, আমি তো কোনো পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাসী নই, আমি একজন সাংবাদিক মানুষ। আমাদের আগে 15টা সিটের এমএলএ ফান্ড যেটা দেওয়া হতো, বাৎসরিক এমএলএ এলোকেশন এত টাকা, এখন হয়েছে কি সেটা 15 বদলে 13 হয়ে গেছে, মানে আর্থিক অনুদানটা কমে গেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এসছেন, বরাকে অনেক কিছু দিয়ে যাচ্ছেন, অনেক কিছু ঘোষণা করছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের তো 2টো সিট কাটা পড়েছে, সেটাও একটা ভাবার বিষয়। 2 নম্বর, আজকে বরাক উপত্যকায় আমি যদি দেখি, আমার ব্যক্তিগত যে মতামত যেটা, যে বরাক উপত্যকায় 13টা সিটের মধ্যে আমার সম্ভবত 4টা সিটে কংগ্রেসের শক্ত অবস্থান দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা বাইট বা শর্ট দেখাতে চাইছি, সেটা হলো মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাইছি। নমিনেশ্যন দিয়া যিদিনাখন লাষ্ট ডেট আছিলে, আপোনালোকে দেখিব সেইদিনাখন ৰাজীৱ ভৱনত কেনেকৈ গোটেই গুৱাহাটীখনতে চমৰীয়া, গৰৈমাৰী, বৰপেটা, ধুবুৰী খালী মিয়া মানুহে ভৰ্তি হৈ গ'ল। তেওঁলোকে কৈছে যে 700 মানুহে টিকট খুজিছে, লিষ্টখন প্ৰকাশ কৰক। আপোনালোকে দেখিব তাৰ ভিতৰত 600 অকল মিয়া। যোৱাকালি কংগ্ৰেছৰ হিন্দু ল'ৰাজনে মোক হোৱাটছআপ কৰিছে যে দাদা আমাক বচাওক, ৰাজীৱ ভৱনত আহিলে যেন কোনোবা এটা মছজিদতহে নামাজ পঢ়িব আহিছোঁ তেনেকুৱা লগা হৈছে। তেওঁলোকে সংখ্যাটো দিছে, নামখিনি প্ৰকাশ কৰা নাই। আপোনালোকে তেওঁলোকক কওক যে আমাক নামখিনি দিয়ক, কোনে কোনে টিকট খুজিছে। 750ৰ ভিতৰত 600 মান অকল মিয়াই টিকট বিচাৰিছে, আৰু 50,000কৈ মিয়াই টকাও দিছে ৰাজীৱ ভৱনত, ঘূৰাই নাপাওঁ বুলি জানিও দিছে। পুঁজি সংগ্ৰহ নহয়, মিয়াই বিজেপিক হৰুৱাবৰ কাৰণে সেইটো একচুৱেলি দানে দিছে। আমি বিক্রমের কাছে চলে যেতে চাইছি। বিক্রম, তোমার সঙ্গে যারা রয়েছেন, কংগ্রেসের যারা সমর্থক রয়েছে, তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কংগ্রেসে কি এখন হিন্দু প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না? হিন্দুরা মানে রাজীব ভবনে যেভাবে আমরা নিজেরাও দেখেছি, গুয়াহাটিতে যেভাবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে এসে প্রার্থিত্ব প্রত্যাশীরা টাকা দিয়ে নিজেদের দাবি তুলে ধরেছেন, সেখানে বেশিরভাগই কিন্তু সংখ্যালঘু লোক ছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কেন রাজীব ভবন অবজ্ঞা করছে? একটা প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আসছে, আমরা যদি নমিনেশন ফাইলিংয়ের কেসে দেখি প্রত্যাশী, রাজীব ভবন বা কংগ্রেসের বিভিন্ন অফিসগুলোতে দেখি, ওইখানে কিন্তু সংখ্যালঘু যাদেরকে বলা হয় তাদেরই কিন্তু ভিড়টা বেশি। যেমন করে অনেকটি কেস এরকম হয়, যেমন বলা হয়েছে কালকে, যেমন প্রত্যাশীরা গেছেন ওখানে, এটাকে মসজিদের মতো ফিল হচ্ছে। হিন্দু মানুষ যারা সংখ্যাগুরু তাদেরকে কেন অবজ্ঞা করা হচ্ছে কংগ্রেস পার্টির মধ্যে, এত পুরনো পার্টির মধ্যে? অবজ্ঞা করা হচ্ছে না, যেসব জায়গার মধ্যে মেজরিটি বেশি ওইসব এরিয়ার যেন নমিনেশন জমা দিচ্ছে, তখন ওইসব এরিয়ার মাইনরিটি মানুষরা বেশি যাচ্ছে। মানে মাইনরিটিরা ওইখানে মেজরিটি, ওইখানে আর এখানে হিন্দুরা মাইনরিটি। মাইনরিটি বলতে পারেন যে মাইনরিটি আছে ওইখানে, মাইনরিটির ফ্যাক্টরটা বেশি, তাই আর এই জন্য কি হিন্দুদেরকে এখানে আর ফেস করে আনা যাচ্ছে না? বিক্রম, একই প্রশ্নটা বিজেপি সমর্থকদের করো তো। এখানে আমরা দেখতে পেয়েছি এখানে মুসলিম ভোটার্স বেশি আছে, কিন্তু আজকে শিলচরে হিন্দু ভোটার্স রয়েছে, খাটিগুড়াতে হিন্দু ভোটার্স রয়েছে। তো আজকে যে দিনে আমরা দেখতে পাচ্ছি কোনো সোনাই সমষ্টির মানুষ যাচ্ছে নমিনেশন দিতে, কোনো প্রত্যাশী যাচ্ছে, তো সেই দিন ওনার এরিয়ার মানুষরা যাচ্ছে, তো সেই জিনিসটাকে বিজেপি বেশি কভার আপ করে ওটাকে ওরা বেশি দিতে পারছে।
না সেরকম কোনো ব্যাপার নয়, এটা বিজেপির পুরো একটা অপপ্রচার, এরকম কিছুই নয়। তো বিক্রম, যেদিন তারা এই- নমিনেশন দিচ্ছে ওদিন ওরা এরিয়ার সমর্থকরা যাচ্ছে, সেটাকেই বিজেপি কভার আপ করে দেখাচ্ছে। বিক্রম, এই প্রশ্নটা বিজেপি যেটা সমর্থকদের উঠে আসছে, প্রশ্নটা করো। কংগ্রেস কি মুসলিমদের বা মাইনরিটিদের তুষ্টিকরণ প্রাধান্য বেশি দিচ্ছে। করছে হিন্দুদেরকে অবজ্ঞা করে? নিশ্চয়ই কংগ্রেস মাইনরিটিকে বেশি প্রাধান্য দিচ্ছে। যেমনি উনি বললেন যে জায়গার ভোটার্স বেশি, যারা কংগ্রেস সাপোর্টার্স বেশি, ওরা এসে কংগ্রেস পার্টিতে সমর্থন দিচ্ছে আর কংগ্রেস প্রত্যাশীদের সমর্থন দিচ্ছে। দ্যাট মিনস সব সময় হিন্দু ভোটার্সদেরকে কংগ্রেস পার্টি নেগলেক্ট করেছে, আর মুসলিম কমিউনিটিকে ও এপিসমেন্ট পলিটিক্স যেটা কংগ্রেসের আমরা বলি, অলওয়েজ দে ইন্ডালজড ইন এপিসমেন্ট পলিটিক্স। সবসময় বিজেপি কি করছে? বিজেপি কোনোদিনই এপিসমেন্ট পলিটিক্স করেনি। বিজেপি সবসময় সাংগঠনিক সাংস্কৃতিক একটা পার্টি, যেখানে যে একজন নিম্ন স্তরের যে কার্যকর্তাও আজকের দিনে ন্যাশনাল প্রেসিডেন্ট বলতে পারে। সেটা হলো বিজেপির সংস্কৃতি, বিজেপির কালচার। কিন্তু এখানে আমাদের বিজেপি যেটা আপনাদের ওরা যে বলে বিজেপি এপিসমেন্ট পলিটিক্স করে, বিজেপি কোনোদিনই এপিসমেন্ট পলিটিক্স করেনি। বিজেপি ইজ স্ট্রিক্টলি এগেনস্ট ইলিগাল ইমিগ্রেন্টস। যারা কংগ্রেস পার্টি এত বছর 70 বছর থেকে কংগ্রেস পার্টি ওদেরকে বাংলাদেশ থেকে এনে আসামের মধ্যে ভোট ব্যাংক পলিটিক্স বানানোর জন্য ওদেরকে স্থায়ী করেছে আসামের মধ্যে। কেন এরকম করেছেন? এই যে ডেমোগ্রাফিক চেঞ্জেসটা আপনাদের আমলে হয়েছে যে উঠেছে, কেন, কিসের? বলছি আমার ছোট ভাই বলল যে বিজেপি মানে হিন্দুত্বদেরকে প্রাধান্য দিচ্ছে, কংগ্রেস মুসলিমদেরকে প্রাধান্য দিচ্ছে। আমার দেখা মতো ওরা বলেছে ওরা অ্যাপিসমেন্ট পলিটিক্স করছে না। বিজেপি সিএম বারবার প্রোগ্রাম দেখছেন, প্রতিটা মাইনরিটি জায়গাতে গিয়ে উনি বারবার করছেন। যত স্কিম টিম উনারাই এই বিজেপি তো দিচ্ছে মাইনরিটি। কিন্তু মাইনরিটি দিচ্ছে তো যারা ওরা বলছে যে যারা মানে ইল্লিগাল ইমিগ্রেন্টস, যখন ইল্লিগাল ইমিগ্রেন্টস মাইনরিটিদের কথা বলে তখন কংগ্রেস কেন রুখে দাঁড়ায়? কংগ্রেস তো কোনোদিন রুখে দাঁড়ায়নি, আমার জানা মতো তো নেই। ইল্লিগাল যারা বাংলাদেশি, আপনারা স্ট্যান্ড নেবেন ইল্লিগাল মাইগ্রেন্টস? আমি এখানে একটা কথা বলতেই চাইবো যে আমরা দেখতে পেয়েছি ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি সরকার রয়েছে, টিএমসি সরকার, সেইখানে যেটা সিআইএসএফ বলুন, বিএসএফ বলুন, যেটা বর্ডারে রয়েছে, সেটা হলো টোটালি সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা ওয়েস্ট বেঙ্গলে যাবো না, কেন কি কিছু পার্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে, ওরা স্যাংশন করছে না ল্যান্ড, ওইটার জন্য কিন্তু অনেকটা বর্ডার এরিয়া করা যাচ্ছে না। আপনি কি বলবেন, কেন মুসলিম তুষ্টিকরণের রাজনীতি করা হয় কংগ্রেসে? ধীরে ধীরে বড় বড় লিডার্সরা, যারা কংগ্রেসের হিন্দু লিডার্সরা ছিল, তারা কিন্তু কমে গেছে। আমার জন্য প্রথম কথা হলো যে রিলিজিয়ান নিয়ে এখন পুরা পলিটিক্স পার্টিটা চলছে, যেখানে হিন্দু মুসলিম বারে বারে বাটা হচ্ছে। অ্যাজ আ পার্ট অফ ইন্ডিয়া, মাইনরিটিদের কতটা পার্টি আছে ইন্ডিয়াতে? মাইনরিটিদের কতটা পার্টি আছে যেহেতু ঠিকভাবে বলতে পারবো না, তো জাস্ট অতটুকু বলতে চাই যে হিন্দু মুসলিমটা না করে আগে যদি আমরা ডেভেলপমেন্টের দিকে যদি বেশি দেখি তো ওইটা বেটার হবে। হিন্দু মুসলিম না করে স্টার্ট কে করেছে হিন্দু মুসলিম করা? এটা তো অবভিয়াসলি আমরা পুরো জানি। 1947 যখন ভারত আজাদ হয়েছিল, যখন দেশকে বাটা হয়েছিল, তখন থেকে হিন্দু রাজনীতি কংগ্রেস সরকার করে গেছে। আর যে লাস্ট যে হিন্দু মুসলিম নিয়ে কথা হয়েছে, এটা আমরা করিনি, এটা ওদের সময় সূর্যকান্ত তরুণ সরকার ছিল আসামে। তখন থেকে আজকে আমরা দেখেছি গৌরব গগৈ, যিনি নিজেকে একটা নেতা বলেন, উনি ইলিগাল ইমিগ্রেন্টসদের নিয়ে প্রোটেস্ট করেছেন। হুজাইয়ের মধ্যে যখন আমাদের 1700 বিঘা ল্যান্ড আমরা ইলিগাল ইমিগ্রেন্ট নিয়েছি, তখন কে প্রোটেস্ট করেছিল? গৌরব গগৈ। আপনাদেরও তো হিডেন এজেন্ডা আছে। হিডেন এজেন্ডা আমাদের না, আমাদের একটাই এজেন্ডা, আমরা আসামকে নাম্বার 1 স্টেট বানাবো। আর নট ফর দ্য হিন্দু অ্যান্ড মুসলিম, ফর দ্য পিপল অফ আসাম। যে জনতা আছে ওদের জন্য। আমার দাদা বলেছেন আমি তোমাকে একটু সময় কেন দেবো না, ওরা মানুষ। আমরা পার্টির মধ্যে যখন আমরা কিছু স্কিম, গভর্নমেন্ট স্কিম দিই, আমরা ভেদভাব করি না। বিক্রম, আমি একটু সময় তোমাকে থামাচ্ছি, আমি স্টুডিওতে যাচ্ছি। আচ্ছা শুভ্রজ্যোতি বাবু, আমি যেটা বলতে চাইছিলাম যে আপনারা দুজনই বরাকের, মৃণাল বাবু এবং আপনি দুজনই বরাকের রাজনীতিটাতে কি প্রধান ইস্যু হয়ে থাকে সাধারণত? না দাদা, আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে এই লাস্ট যিনি বক্তা ছিলেন ওনার দুটা লাইন আমি অ্যাড করতে চাই। আগে আমরা একটা জিনিস দেখেছিলাম কি, যখন ইউপিএ গভর্নমেন্ট সেন্টারে ছিল তখন স্টেটগুলোকে নন ইউপিএ স্টেট বা নন কংগ্রেস স্টেটগুলোর সাথে কিন্তু বহুতভাবে ডিসক্রিমিনেট করা হতো। যদি আপনি সেন্টার স্টেট যেটা রেশিও প্রপোর্শন থাকে কোনো প্রজেক্টেরই বলুন, বা এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম যেটা গ্যাস আছে, এলপিজি ডিস্ট্রিবিউশনের রেট যদি বলুন, পেট্রোল প্রাইস সম্ভবত ছিল, কিন্তু আমার যতটুকু মনে আছে সিলিন্ডারের প্রাইস স্টেট টু স্টেট যেটা সাবসিডি ছিল সেটা ভেরি করতো।
এরপর সেন্টার স্টেটে স্পেশাল প্যাকেজের যেসব কনসেপ্ট ছিল সেই সব কিন্তু ইউপিএ গভর্নমেন্টের সময় এইসব আমরা জিনিস দেখেছিলাম কি যেগুলো গভর্নমেন্ট উনাদের নিজেদের গভর্নমেন্ট বা উনাদের অ্যালায়েন্সের গভর্নমেন্ট যেগুলোতে আছে সেগুলোতে উনারা স্পেশাল প্যাকেজ দিতেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্স দিতেন, বা কোনো কোনো প্রজেক্টে উনারা যেখানে 90:10 ধরুন সেন্টার স্টেট যেটা কন্ট্রিবিউশন থাকে ওটা স্টেটের ধরুন যদি বেশি থাকতো সেটাকে কমিয়ে দেওয়া হতো। এইসব ইনস্ট্যান্সেস আমরা আগে দেখেছি, কিন্তু এখন আমরা দেখেছি কি এখন যে ফ্লোটা চলছে সেখানে দেখুন মিজোরাম হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সব থেকে বড় এক্সাম্পল। মিজোরামে হচ্ছে গিয়ে বিরোধী সরকার, উনারা কিন্তু এনডিএর পার্ট না, উনারা হচ্ছে গিয়ে ইউপিএ মানে আজকের দিনে ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা দল। সেই দলের সরকার থাকার পরও কেন্দ্রে এনডিএ সরকার থাকার পরও উনারা কিন্তু সচেষ্টভাবে সেই রাজ্যে যেভাবে এই রেল প্রকল্প চালু করেছেন, এবং আজ আমরা যদি ট্যুরিস্টদের ফুটফল দেখি, আগে মিজোরামের ট্যুরিজম যা ছিল আর এখন যদি আমরা দেখি সেটা 2 গুণ না 3 গুণ বেড়ে গেছে। এবং ওনাদের যে স্টেটের ইকোনমি যেটা এই ট্রেন আসার পর থেকে মেসিভ চেঞ্জেস। আগে কতটা আইএলপি ওনাদের ইস্যু হতো টুরিস্টদের জন্য। আমি ঠিক আছে, এটা তো যেটা আপনি বলছেন যে ডিসক্রিমিনেশন করছে না বিজেপি গভর্নমেন্ট। আমার প্রশ্নটা হলো যে বরাকের মাটিতে, বরাকের রাজনীতিতে কোন গুলো ইস্যুস সাধারণত মানে মেইন বলে আমরা ধরতে পারি, প্রধান? দেখুন এখন বরাকের যা চাওয়া পাওনা আছে সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে কি আমাদের যোগাযোগ ব্যবস্থা, যেটা আমরা জানি যে বর্তমান যে পাহাড় লাইন আছে সেই লাইনটাতে একটু প্রবলেম আছে টেকনিক্যালি। সেখানে আমরা বহুত সময় দেখতে পাই কি আমরা বরাকবেলি কাট অফ হয়ে যাই, তার জন্য নতুন চিন্তাধারা নেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা যে রোডওয়ে আছে সেই রোড, এখন যে রেল লাইনটা হচ্ছে গিয়ে চন্দ্রনাথপুর হয়ে লঙ্কা হয়ে যে রাস্তাটা হবে, সেই রাস্তাটা হয়ে গেলে আমাদের একটা ভালো সলিউশন হয়ে যাবে। অনেক পুরনো, হ্যাঁ আমি মানছি, কিন্তু আগে আমরা তেমন তৎপরতা দেখি নাই। এখন আমরা দেখেছি সার্ভে রিসেন্টলি কনক্লুড হয়েছে, এটাতে বাজেট অ্যালোকেশনটা খালি বাকি আছে। বাজেট অ্যালোকেশন হয়ে গেলে সম্ভবত টেন্ডার কল হয়ে যায়, যেটা আমরা সচরাচর জানি। সেকেন্ড হচ্ছে গিয়ে গ্রিনফিল্ড এয়ারপোর্টটাকেও আগে, এখনের যে এয়ারপোর্ট আছে সেটা হচ্ছে গিয়ে আপনার আর্মির মানে এয়ারফোর্সের, সেটাতে নাইট ল্যান্ডিং এর ফ্যাসিলিটি নেই। ইমার্জেন্সি যদি কোনো কাউকে যদি এয়ার অ্যাম্বুলেন্সের এক্সাম্পলই ধরুন, সেখানে কোনো ব্যবস্থা নেই, বা থাকলেও বেশি দেরি পর্যন্ত ওনারা পারমিশন দেন না। এর জন্য এখন যে গ্রিনফিল্ড এয়ারপোর্টটা হবে সেটা হ্যাঁ ডলুতে হবে, সেটাতে কিন্তু আমূল পরিবর্তনের একটা আমরা আশা করছি। সেখান থেকে নতুন নতুন ডেস্টিনেশনগুলোতেও আমরা ভালো কমিউনিকেশন পাবো বলে আমরা আশা রাখছি। আরেকটা যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে যেটা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, গুয়াহাটির সাথে বরাক উপত্যকার দূরত্বটা কমানো, এইসব জিনিস প্লাস ভারতমালা প্রজেক্ট, সেগুলো তো আমরা ছেড়ে দিলাম, যেটা ইন্টারন্যাশনাল একটা ওয়ে হওয়ার চিন্তাধারা ছিল। এছাড়াও যদি আমরা এইসব ছাড়াও দেখি যে শাহবাজপুর রেলওয়ে লাইনের প্রজেক্ট যেটা হওয়ার কথা ছিল, বর্তমান বাংলাদেশ গভর্নমেন্টের আনস্টেবল হওয়াতে সেই প্রজেক্টটা আজ রুখে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমরা আশা করি যে সেই বাংলাদেশের পরিস্থিতি ঠিক হয়ে গেলে শাহবাজপুরের যে রাস্তাটা আছে সুতারকান্দি হয়ে যাবে, ওটা হয়ে গেলে বরাক ভ্যালি কিন্তু কলকাতার সঙ্গে যেটা যোগাযোগের প্ল্যান আছে সেটা হয়ে গেলে কিন্তু যেটা সুতারকান্দি ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন হয়ে যাবে, ইমিগ্রেশনের ব্যবস্থা থাকবে। সেটা তো আন্তর্জাতিক ইয়েতে পড়ে যাচ্ছে। সেটা এখন এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি সেটা আমরা আশা করে, কিন্তু আমরা আশা করেছিলাম যদি সেই বাংলাদেশে যদি পরিস্থিতি ঠিক থাকতো হয়তো এখন অবধি যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন হয়ে যেত, এবং গুডস যা জিনিসপত্র আছে সেটা একদম কম স্বল্প খরচায় আমরা ভায়া ক্যালকাটা এই যেটা রেলওয়ে ট্র্যাক আছে এটা দিয়ে আসা সম্ভব ছিল। কিন্তু এখন আগামীতে বরাকভ্যালিতে ধরুন যেটা এইচপিসি এক্সিস্টিং এইচপিসিতে যেটা এআইডিসি বলছে এতদিন থেকে যেখানে ইন্ডাস্ট্রি লাগাবে, সেখানে একটা ইন্ডাস্ট্রি এবং আরও ছোটো ছোটো কিছু ইন্ডাস্ট্রি লাগানো দরকার বলে আমি ভাবি। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে যেরকম এডুকেশন সেক্টরে আরেকটু ইম্পর্টেন্স দেওয়া দরকার। জিসি কলেজকে আপগ্রেড করে ইউনিভার্সিটি করা হয়েছে, বরাকভ্যালি স্টুডেন্টরা যাতে বাইরে আর যেতে হয় না, আসাম ইউনিভার্সিটিতে সিট না পেলে ওনারা যাতে বাইরে যেতে না লাগে, সেই রকম আরও পুরনো যে কটা কলেজ আছে, যেরকম করিমগঞ্জ কলেজ আছে, সেই কলেজকেও যদি ইউনিভার্সিটিতে আপগ্রেড করা সম্ভব হয়, সেক্ষেত্রে ওই এলাকার লোকজন যারা, বিশেষ করে মহিলা যারা শিক্ষার্থী আছে, ওনাদের এডুকেশনটা আরও একটু প্রোগ্রেস হবে বলে আমি ভাবি। ধন্যবাদ। মৃণাল বাবু, আপনি কি মনে করেন কোন দুটো ইস্যু বরাকভ্যালির নির্বাচনে সাধারণত কোন দুটো ইস্যু নিয়ে দলগুলো খেলে? দেখুন, বরাকভ্যালির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে বেকারত্ব। এখানে কোনো ভালো ইন্ডাস্ট্রি নেই।
5 গ্রাম হিন্দুস্তান পেপার কর্পোরেশনের 5 গ্রাম পেপার মিলটা বন্ধ হয়ে গেছে, একই সঙ্গে বন্ধ হয়ে গেছিল জাগির রোডের পেপার মিলটা। কিন্তু এখন জাগির রোডে কী হচ্ছে, সেমিকন্ডাক্টর প্রজেক্ট, বিরাট বড় প্রজেক্ট হচ্ছে, টাটা করছে সেমিকন্ডাক্টর, মানে এখানে কয়েক হাজার যুবক যুবতী কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কিন্তু শিলচরের আমাদের যে 5 গ্রামে যেটা পেপার মিল, সেখানে বলা হয়েছিল থার্মেল কোনো প্রজেক্ট করা হবে বা কি একটা শিল্পনগরী স্থাপন করা হবে, কিন্তু এখন পর্যন্ত মানুষ যেটা বলছে যে আমাদের তো সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারপর 5 গ্রাম তো বাদ দিন, 5 গ্রামের ছাড়াও আরেকটা আছে আমাদের চোরগোলা চিনিকল, সেটা অনেক আগে কংগ্রেসের পিরিয়ডের সময়, এই দুটা জিনিসই কংগ্রেসের মানে সময় হয়েছিল, আবার কংগ্রেসের সময় সেটা অ্যাবলিশ হয়ে গেছিলো। এখানে বিজেপিকে অযথা দোষারোপ করে লাভ নেই। কিন্তু বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি সরকারে আসি তাহলে আমরা পেপার মিলটা পুনরুজ্জীবিত করব, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা পুরো ডিসমেন্টেল করা হয়ে গেছে। আমরা চাই বরাকভ্যালির মানুষ হিসেবে যে আমাদের এখানেও জাগির রোডের মতো কোনো সংস্থান গড়ে উঠুক, কর্মসংস্থান উঠুক, আমাদের এলাকার মানুষগুলো যাতে কাজকর্ম পায়। এই এই ইস্যুটাই এবার কংগ্রেস হাতিয়ার করছে। যাদের জন্য পেপার মিল গেছে তারাই আবার কর্মসংস্থানের দাবি করছে। আমি বিক্রমের কাছে চলে যেতে চাইছি। বিক্রম, একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের মৃণালবাবু তুলে ধরেছেন, সেটা হলো যে 5 গ্রাম পেপার মিল, 5 গ্রাম পেপার মিল, চরগোলা চিনিকল, এই দুটো শুরু হয়েছিল, বন্ধ হয়েছে কংগ্রেস জমানায়। এবার সেই দুটো নিয়ে কি বলবে কংগ্রেসের সমর্থকরা? প্রচুর বেকার হয়ে গেছে যার ফলে। হ্যাঁ, মুদ্রাটা কি? দুটো কর্মসংস্থান বা বড় ইন্ডাস্ট্রি কংগ্রেসের টাইমে শুরু হয়েছিল, পেপার মিল আর 5 গ্রাম চিনিকল, যেটা, আর দুটোই কংগ্রেসের পিরিয়ডেই শেষ হয়ে গেছে। এটা নিয়ে কি বলবেন? সাইট কোথায়? কংগ্রেসের পিরিয়ডে তো শেষ হয়নি। 5 গ্রাম পেপার মিল কখন শেষ হয়েছে? 5 গ্রাম পেপার মিল আপনারা 2014 পরেও চলছিল, তারপরে হঠাৎ করে বন্ধ করা হয়েছে যে বিজেপি গভর্নমেন্ট যখন আসলো, তারপরে কেন বন্ধ করা হয়েছিল? ওদেরও দেখুন পেপার মিলে যতটুকু ইনফ্রাস্ট্রাকচার দরকার ছিল ওরা করেনি। কারা করেনি? বিজেপি গভর্নমেন্ট যখন এসেছিল, দরকার ছিল তখন ওরা করেনি, যতটুকু কংগ্রেস করে গেছিল করেছে। কংগ্রেস যখন করে গেছে তারপর এটা ঘুনে কেন লেগে শেষ হয়ে গেল? বড় বড় মন্ত্রীরা তো কংগ্রেসের ছিল, যারা ঘুনে খেয়ে নষ্ট করেছে 5 গ্রাম। আজকে ঘুনে খেয়ে আসামে কখন এসছে বিজেপি? আসামে বিজেপি কখন এসছে? আপনার 2021-এ, 21-এ, 2016-তে, 2014-তে ভারতে এসছে বিজেপি। আমরা কথা বলছি 5 গ্রামের। কংগ্রেস তখন উপরে স্টেটেও ছিল কংগ্রেস 2014-এর আগে। খেয়ে নষ্ট করেছে কে? দেখুন চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করেছে, পারেন নাই। আমি বলতে চাই, উনি যে কথাটা বললেন কাঁচা কাগজ কল নিয়ে, আমি তুলে ধরতে চাই যিনি মন্ত্রী যে সন্তোষ মোহন দেব, এরপর উনারই কন্যা ওই সময় সাংসদ ছিলেন, ওই সময় বলতে চাই 2014 থেকে 2019 উনি কি করেছেন। অনেক বড় মিছিল করেছে। অনেক বড় মিছিল তো খালি এটা নিউজের জন্য, যেটা মানুষ যখন প্রোটেস্ট করছিল বাইরে, একবার উনি আসেননি। কাগজ কল 2014 যেরকম বন্ধ হয়েছে, এরপর একবার প্রতিনিধি কেউ দেয়নি। বিজেপি সরকার আসার পর পেপার মিল এমপ্লয়ীদেরকে, সর্বাধিক সোনোয়াল সরকারে একবার স্টুডেন্টদেরকে 1 টাইম রিলিফ ফান্ড দেওয়া হয়েছিল, সব স্টুডেন্টসদেরকে 25,000 রুপিস করে দেওয়া হয়েছিল। আবার 2021-এ ওদেরকে অ্যাটলিস্ট 10% অফ টোটাল অফ দ্যার ফান্ড পেপার মিল এমপ্লয়ীকে দেওয়া হয়েছিল। এখনো কেস এনসিএলটি চলছে, 100 জনের উপরে সুইসাইডও করেছে। আশা ছিল বিজেপির উপরে, পেরেছে? বিজেপি চেষ্টা করেছে কেন কি এত বড় একটা প্রবলেম যেখানে 95% অফ মেশিনারিজ নষ্ট, 90% মেশিনারিজ নষ্ট। আর যে জায়গায় আমরা দেখেছি যেগুলি ইনফ্রাস্ট্রাকচার ওদের কংগ্রেস তো বলছে আপনারা করতে পারেন, সদিচ্ছাই নেই। আমি বলতে চাচ্ছি, ভাই বললো যে সুস্মিতা দেব করেনি। সুস্মিতা দেব নিজের টিম নিয়ে ওই জায়গাতে গিয়ে কিছু বাচ্চাদের বইপত্র ছিল না, বইপত্র দিয়ে লাইফ সেটেল হয়ে গেছে, দিয়েছে, প্লাস টাকাও দিয়ে এসছে, ওদের স্কুলের ফিসগুলো দিতে পারছে না, ওইগুলো দিয়ে এসছে। কেন্দ্রীয় বিদ্যালয় 5 গ্রামে কেন বন্ধ হলো? এইটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, ওদের সরকার থাকাকালীন এই স্কুল ওরা বন্ধ করেছে কেন? বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট অফ দ্য ফান্ড। আমরা ভালো করে জানি। আপনারা সবসময় ফান্ড নিয়ে কেন আসে? এত টাকার লোভসা কিসের জন্য? এত পুরনো পার্টি। দেখুন এরকম কিছুই নয়। কথাটা হলো কি 5 গ্রাম যেটা পেপার মিল ছিল কংগ্রেস আমলে, যেটা বিজেপি যদিও সরকার আসার আগেই বন্ধ হয়েছে মিসম্যানেজমেন্টের জন্য, সেটা আমি না করব না, হতেই পারে, কারণ সরকার প্রতিটা জায়গায় নিজে গিয়ে এটা দেখতে পারবে না, সেই জায়গার প্রতিনিধি রয়েছে এবং ওই জায়গাতে এআইডিএফেরও এমএলএ ছিল। হ্যাঁ,
তো এখন কথাটা হলো কি, আজ বিক্রম, আমি সরকার একটা কংগ্রেস বিরতি যদি কোনো নিচ্ছি, ভুল বিরতির পর করেছে আবার আসবো। তার জন্য জনসাধারণরা ভোট দিয়ে বিজেপিকে জিতিয়ে সরকারটা গঠন করেছে। আমরা আগে বিক্রমের কাছে জানছিলাম যে কিভাবে কাছাড় পেপার মিল, 5 গ্রাম পেপার মিল এবং চরগোলা সুগার মিলের যে পরিস্থিতি সেটা নিয়ে আমাদের আলোচনা চলছিল। তো বিক্রমের কাছে আমি আবার চলে যেতে চাইছি। বিক্রমকে আমার একটা প্রশ্ন রয়েছে। বিক্রম, আমরা দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে যে লোকাল ভার্সাস ধরো চালানি, কোন প্রার্থী, এই ইস্যুটা কি এখন বড় হয়ে দাঁড়িয়েছে বরাকে? আমি দুজনকেই জিজ্ঞেস করবো। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই। ম্যাক্সিমাম কিন্তু বিজেপির যে খেমারটা বলে ওখান থেকে আসছে। একটা জিনিস যেটা বিজেপির থেকে বেশি উঠে আসছে প্রার্থিত্বকে নিয়ে, লোকাল ভার্সেস চালানি। হোয়াট ইজ লোকাল অ্যান্ড হোয়াট ইজ চালানি? এরকম কোনো কনসেপ্ট আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে একটাই কনসেপ্ট, দল যাকে দায়িত্ব দেবে উনি টিকিট পাবেন, আর উনার জন্য পুরা সংগঠন। উদাহরণে মিছিল করে বিজেপির সমর্থক যারা প্রত্যাশীরা বেরিয়েছেন, ধলাইতে বেরিয়েছেন এত বড় 10,000 মানুষের মিছিল নিয়ে, নেই ওরা কি বিজেপির বাইরে? না না, ওরা আমাদের সংগঠনেরই মানুষ। আর এর জন্য সংগঠন আছে, সংগঠনে আমাদের ডিস্ট্রিক্ট লিডারশিপ আছেন, স্টেট লিডারশিপ আছেন, ওরা বসেছেন। ওদের যে প্রবলেমস হতে পারে, একটা সব জায়গার মধ্যে একটা প্রবলেমস হয়, প্রবলেমস ওরা তুলে ধরেছেন। আর যে প্রবলেমসগুলি আছে আমাদের আগামী যে 20 তারিখ বা এরপরে প্রার্থীত্ব সিলেকশন হবে, এটার মধ্যে তোলা হবে পয়েন্টগুলো। আর যিনিই হবেন, আজকে যারা প্রতিবাদে নেমেছেন বা যেটাই প্রবলেমস হয়েছে, বাট এটা শুধু কি বরাকের ক্ষেত্রে? এখন আমি যদি বলি, যদি স্টেট লিডারশিপ থেকে কেউ এসে বলে আমি আজ উদারবন থেকে খেলবো, বরখলা থেকে, তখন কি এই যে বরাকগুলির মানুষ কি বলবে, আপনাদের পার্টির মানুষ, যে না উনি তো চালানি বা উনি লোকাল নাম বলবে? দেখুন, এটা কোনো কথাই না। আজকের দিনে আমরা দেখতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, উনি বানারস থেকে এসে নিজের এমপি খেলেন, এমপির লোকসভাতে দাঁড়ান। দেখা যায় যে আমাদের সংগঠন এত শক্তিশালী যে যেখানে যদি একটা মানুষ গুজরাট থেকে এসে যদি বানারস মধ্যে জিততে পারে, জিনিসটা দেখা যায় যে আমাদের সংগঠন কত শক্তিশালী। ইভেন যদি উদাহরণদের মধ্যে যে কোনো কেউ প্রার্থী থাকুক, উদাহরণদের যদি শিলচরের মানুষকে প্রার্থিত্ব পায়, ওইখানে গিয়ে যদি জিততে পারছেন, দেখা যাচ্ছে সংগঠন কত শক্তিশালী। আর এই জিনিসটা অ্যাকচুয়ালি বলতে অনেক একটা শক্তিশালী জিনিস আমাদের সংগঠনের, যে যেখান থেকে যে কোনো কেউ প্রার্থী হোক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই মিলে প্রার্থিত্ব পরে আগে প্রোটেস্ট করে নেবো, তারপর যখন নাম আসবে তারপর জিতবে। ফেস দেখে কেউ দেই না। আমাদের সংগঠনের যারা কার্যকর্তারা আছে ওরা আমাদের রিয়েল নেতা, ওদের কথায় মতেই কাজ হবে। আর 5 বছরে কে কি করবেন কার্যকর্তাই ডিসাইড করে এটা। না, আমার কথা সেটাই যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা ভারতীয় জনতা পার্টিকে থেকে ভোট দিই, আমরা কাউকে কোনো পার্সন বিশেষে আমাদের পার্টি চলে না। বিজেপির মধ্যে এই প্রবলেমটা আছে। আমি ওনাদেরকে বলতে চাই, আমার ভাইরা বলতে পারছে না, এটা হলো ওনাদের সিএম এর দবদবা। সিএম যাকে বলছে, কমলাক্ষকে নিয়ে আসলো, নিয়ে এসে কাটিগড়াতেও তো অরিজিনালি যারা বেস, যারা গ্রাস রুট লেভেল থেকে বিজেপি করে, বিজেপিকে জিয়ে রেখেছে, ওরাও তো প্রার্থিত্ব ডিমান্ড করতে পারে। ওরা দাবিদার, ওরা প্রাপ্য, ওদের প্রাপ্য। আপনি কমলাক্ষের কথা বললেন, এত স্ট্রং লিডার ছিল, সিএম ডেকে নিয়ে এসেছেন, উনি এসে গেছেন, ওনার নিজস্ব পার্সোনালিটি নেই? না, নেই দেখেই তো তার জন্য চলে আসছে। তারপরে আপনি রাজদীপ গোয়ালা দেখছেন, কংগ্রেসে আছেন, কংগ্রেসে আছেন, উনি তো ইস্তফাও দেননি, তারপরে উনি বিজেপি। আমরা তো কংগ্রেস থেকে বিক্রম, ধন্যবাদ তোমাকে। আমি ফিরে আসছি স্টুডিওতে। আপনারা বের করলেন। বিক্রম, ধন্যবাদ তোমাকে। আমি ফিরে আসছি স্টুডিওতে। আমার প্রশ্ন সরকারবাবুকে, নতুন বনাম পুরনো দ্বন্দ্ব দলের মধ্যে, সেটা কি বাড়ছে মৃণাল বাবু? দেখুন, এটাকে একটা শব্দ আছে যে মানে এক্সিস্টিং, নিজের এক্সিস্টেন্সটারে ধরে রাখার জন্য নতুন বনাম পুরানোর একটা দ্বন্দ্ব, এটা নতুন নয়, এটা আগের থেকেই চলে আসছে। দেখুন, যদি না, আমি কেন বলতে চাইছি বা এই যে লোকাল বনাম নন লোকাল, বরখলায় আমি দেখলাম বিক্রমের যে প্রতিবেদনটা ছিল সেখানে বলছে যে উনি লোকাল, উনি এখানকার ওনার যথেষ্ট বেস আছে। এই যে লোকাল নন লোকাল, পুরনো নতুন, আচ্ছা বরখলার সম্পর্কে আপনাকে একটা কথা আপনাকেই জিজ্ঞেস করি। আপনি যেহেতু আপনিও সাংবাদিক, আমিও সাংবাদিক, আমরা কথা বলতে পারি। বরখলা, রবীন্দ্রনাথ কি বরখলার মানুষ ছিলেন? রবীন্দ্রনাথ এমএলএ হয়েছেন বরখলার থেকে, বরখলার কি ছিলেন? তো এই যে একটু আগে বিজেপির একজন কর্মকর্তা বললেন যে বেনারসে সাংসদ হয়েছেন মোদিজি। বেনারসের কি মোদিজি? মুখ্যমন্ত্রী এটা স্টেটমেন্ট পরিষ্কার বলে দিয়েছেন যে কাঠিগোড়া নিয়ে যে কথাবার্তা হচ্ছে, কাঠিগোড়ায় যে হবে মানে আসামের ছেলে, আসামের পুত্র যে হবে।
সুব্রজ্যোতি বাবু কি বলবেন? না, আমি তো একই বলবো যে কংগ্রেসে আগে এই আমি বরখলার ক্ষেত্রে বলছি। হ্যাঁ, বরখলার একটা আমরা দেখলাম প্রতিবেদন, যেখানে বলা হচ্ছে যে উনি এখানকার লোকাল, মানে স্থানীয়রাই বলছেন উনি লোকাল, ওনার যথেষ্ট বেস আছে। তো এই যে স্থানীয়দের মানসিকতা যেটা আছে, লোকাল নন লোকাল, এই মানসিকতা নিয়ে আপনি কি বলতে চান? এটা কি এটা তো ভোটের দেখুন- উপরে কোনো রিফ্লেকশন হয় এটা? না, এটা বেশি সম্ভবত বহুত কম, বিশেষ করে বিজেপির মতো দলে সেটা রিফ্লেকশনটা এত বেশি ভোটারদের উপর থাকে না, কারণ সেই দল হচ্ছে গিয়ে খুব ডিসিপ্লিন। রাজ্যের নেতৃত্ব যাকেই প্রার্থী করে ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি কি তার এগেইনস্টে যাওয়ার চান্স খুবই কম থাকে। তথাপি যদি এটা তো দলের বরখলার একটা- সিনারিওটা কি আপনাদের কাছে? না, আমার কাছে তো বরখলা যে সমষ্টি, বর্তমান যে বরখলা যেটা আছে, আগের বরখলা প্যাটার্ন অন্য ছিল। এখন বরখলাতে তো বিভিন্ন এলাকা নতুন করে সংযোগ করা হয়েছে, তাপাং, তাপাং, শিলকুড়ির কিছু এরিয়া, তারপর কাঠিগড়ার আগে বিধানসভা সমষ্টি কিছু এরিয়া লাগানো হয়েছে, শিলচর সমষ্টি কিছু এরিয়া লাগানো হয়েছে। অ্যাকচুয়ালি বলতে গেলে সব সমষ্টি থেকে কেটে এনেই বরখলাতে লাগানো হয়েছে। সোনাই সমষ্টির বহুত অংশ বরখলা সমষ্টিতে গিয়ে ঢুকেছে। সেজন্য এইবার বরখলায় যদি দুইটা রাজনৈতিক দল এখন কাদেরকে প্রার্থী করে, যদি কংগ্রেস থেকে যদি সংখ্যাগুরু কাউকে যদি প্রার্থী করা হয়, সেখানে খেলা একটু টাফ হবে। হ্যাঁ, জমবে, খেলা টাফ হবে। কারণ আমরা দেখতে পেরেছি কি সেখানে একজন ডক্টর, বাই প্রফেশনই ডক্টর, উনি বহুদিন বিজেপিতে ছিলেন, বিজেপিতে উনি কাজকর্ম করেছেন, সাডেনলি উনি কংগ্রেসে জয়েন করে দিয়েছেন এবং কংগ্রেস থেকে উনি রিসেন্টলি আমরা জানতে পারলাম যে উনি টিকিট না পেলেই বিদ্রোহী প্রার্থী হয়ে যাচ্ছেন। না, আমি বলতে চাই মানে ওনার দলীয় আদর্শ ছিল একটা, হঠাৎ করে টিকিট পেলেন না তো চলে গেলেন অন্য দলে। তো এই যে টিকিট না পাওয়ার ফলে যে নীতি বিসর্জন দিচ্ছেন, সেটা কি ভোটারের মনে কোনো প্রভাব ফেলবে না? এখন কিছু সময় পার্সোনাল অ্যাকসেপ্টেবিলিটি ক্যান্ডিডেটদেরও ডিপেন্ড করে, কারণ আমরা আগেও দেখেছি অন্যান্য সমষ্টিতে বহুত হেভিওয়েট লিডাররাও বরাকের বহুত সিটে হেরে গেছেন। অন্য সমষ্টি থেকে এসে নতুন সমষ্টিতে দাঁড়িয়ে ওনারা অ্যাকচুয়ালি অ্যানালাইজ করতে পারেন এই ভোটারদের প্যাটার্ন, ভোটারদের কি চাহিদা, ভোটাররা কি চাইছে, তার জন্য ওনারা জয়ীও হতে পারেন না, সেটারও উদাহরণ রয়েছে। আমরা চলে যাচ্ছি আবার, ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাচ্ছি আবার বিক্রমের কাছে। বিক্রম, মানুষদা, এখানে একটা খুব ভালো টপিক উঠে এসছে। একতরফে যেখানে কংগ্রেসের যারা লিডার রয়েছে, সমর্থকরা রয়েছে, ওরা বলছে কমলাক্ষ একটি ব্যর্থ এমএলএ। আপনি কন্টিনিউ করেন, তারপর ওদের কাউন্টার নেব। আমি সেটাই বলতে চাই, বিক্রম, মানে খুব আজকের দিনে খুব কম যারা সময়ের BJP মধ্যে করবে, কিছু আমার একটা হাতে স্বপ্ন নিয়ে সময় নেই করছে, আর, তারা আগামী দিনে ওরা কিছু একটা করবে। এটা বিজেপির একটা পুরনো কালচার। আজকে আমরা যারা দেখছি, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, আমাদের পীযূষ হাজারিকা জি বলুন, বা জয়ন্ত মল্ল বড়ুয়াজি বলুন, ওরা আগের দিনের কংগ্রেসের মিনিস্টার ছিল। মানে বিজেপি এত একটা ব্যর্থ দল, এটা প্রমাণিত হচ্ছে। কংগ্রেস থেকেও বড় বড় লিডাররা গিয়ে টিএমসি জয়েন করেছে। একটা জিনিস বলতে চাই, ওরা বলেছে যে আগামীতে আমরা কি করবো বা এটা ব্যক্তি কি করবে। ভারতীয় জনতা পার্টি ব্যক্তির পার্টি না, ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে আমরা বলি নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। এখানে ফিলিংস আছে আপনাদের মধ্যে? আমাদের মধ্যে সেটা আরো বেশি আছে, সেটা আমরা প্রমাণিত করছি, সেটা আমরা এখানের মধ্যে এই জিনিসটা বলতে চাই। বিক্রম, আমার সময় শেষ হয়ে এসছে। আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বিক্রম। সরকার আগামীতে সরকার কার হবে সেটা আমরা অবশ্যই দেখতে পাবো। তবে 3 সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিক্রম সরকার, শুভ্রজ্যোতি সরকার এবং মৃণাল সরকার। ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।